ভূমিকম্প পৃথিবীর সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি। শক্তিশালী ভূমিকম্প হলে মুহূর্তে বিপুল প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ নেমে আসতে পারে। শুধু তাই নয়, ভূপ্রকৃতি এবং নদীনালার গতিপথও বদলে যেতে পারে। 1787 সালে বাংলাদেশে ঘটেছিল এমনই এক ভূমিকম্প, যা দেশের নদী ইতিহাসে স্থায়ী বদল ঘটিয়ে দিয়েছিল। এই কম্পনের ফলে ব্রহ্মপুত্র নদ তার প্রাচীন পথ ছেড়ে নতুন পথে প্রবাহিত হতে শুরু করে এবং সেই নতুন ধারাই আজকের যমুনা হিসেবে পরিচিত। 1787 সালের আগে ব্রহ্মপুত্র নদ ভারতের আসাম থেকে বাংলাদেশের উত্তর দিকে প্রবেশ করে ময়মনসিংহ অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে বয়ে যেত। তখন নদীটি আজকের যমুনার পথের পরিবর্তে ভৈরব বাজারের কাছে মেঘনার সঙ্গে মিলিত হতো। কিন্তু 1787 সালের শক্তিশালী ভূমিকম্প সব হিসাব বদলে দেয়। ভূপৃষ্ঠে প্রবল কম্পনের পাশাপাশি মাটির নিচেও স্থায়ী পরিবর্তন আসে। ভূতত্ত্ববিদদের ভাষায় এই এলাকায় টেকটনিক উত্থান ঘটে। বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলের উত্তরে নদীর তল মাটি উঁচু হয়ে যায়, ফলে পুরনো পথ দিয়ে পানির স্বাভাবিক গতিপ্রবাহ বাধাগ্রস্ত হতে থাকে। ভূমিকম্পের পর পাহাড়ি অঞ্চলে ব্যাপক ভূমিধস হলে বিপুল পরিমাণ পলি, বালি ও নুড়ি নদীর স্রোতে ভেসে আসে এবং পুরনো খাত আরো ভরাট হয়ে পড়ে। মূল স্রোতধারার বিশাল পানি আর সেই উঁচু ও পলি মাটিতে ভরা পথে প্রবাহিত হতে পারেনি। তখন ব্রহ্মপুত্রের পানি অপেক্ষাকৃত নিচু অঞ্চল ধরে দক্ষিণ পশ্চিম দিকে নতুন পথ খুঁজে নেয়। এই নবগঠিত পথই পরবর্তীতে যমুনা নদী হয়ে ওঠে, আজকের বাংলাদেশের অন্যতম প্রধান নদী। অন্যদিকে পুরনো ব্রহ্মপুত্র তার মূল প্রবাহ হারিয়ে মৃতপ্রায় বা শাখা নদীতে পরিণত হয়। ময়মনসিংহ শহরের পাশ দিয়ে প্রবাহিত হলেও এর গভীরতা ও স্রোত আগের মতো নেই। এটি এখন মূল নদীর শক্তি হারিয়ে ইতিহাসের সাক্ষী হয়ে নীরবে চলেছে। সাম্প্রতিক ভূমিকম্পের কারণে বাংলাদেশে মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। যদিও বাংলাদেশে ভূমিকম্প, বন্যা বা ঘূর্ণিঝড়ের মতো নিয়মিত দুর্যোগ নয়, এতে জনগণ যথেষ্ট সচেতন নয়। বাংলাদেশের কাছাকাছি এমন একটি দেশ হলো জাপান, যেখানে ভূমিকম্প নিত্যদিনের ঘটনা। জাপান প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার এর উপর অবস্থিত, যেখানে ইউরেশিয়ান, ফিলিপাইন ও প্যাসিফিক টেকটনিক প্লেট মিলিত হয়েছে। তাই জাপানে বছরে প্রায় ১৫০০ ভূমিকম্প ঘটে এবং প্রয়োজন অনুযায়ী সুনামির সতর্কতাও দেওয়া হয়। বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশ জাপানের কাছ থেকে অনেক কিছুই শিখতে পারে, বিশেষ করে সচেতনতা ও প্রস্তুতির ক্ষেত্রে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার বলেন, জাপানে মানুষ ভূমিকম্পে ভয় পায় না, কারণ তারা ছোট বয়স থেকেই এই বিষয়ে প্রশিক্ষণ পায়। স্কুলে নিয়মিত মহড়া হয়, শিশুরা ডেস্কের নিচে আশ্রয় নেওয়ার অনুশীলন করে এবং ভূমিকম্পের পর নিরাপদ স্থানের ধারণা রাখে। সাধারণত 15 দিন অন্তর মহড়া হয়। স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব জানান, জাপানের নিকটতম আশ্রয় কেন্দ্রের অবস্থান সম্পর্কেও সবাই জানে। বাংলাদেশেও ঢাকার মতো বড় শহরে নিরাপদ স্থান নিশ্চিত করা এবং মানুষের কাছে তা অবহিত করা জরুরি। জাপানের উঁচু ভবনগুলো ভূমিকম্প সহনশীলভাবে নকশা করা হয়। ভবনগুলো কম্পনের সময় দুলতে থাকে, ধসে পড়ে না। টোকিও বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার জুন সাতো বলেন, ভবনের স্থিতিস্থাপকতা মূলত মাটির নিচে নেচে ওঠার ক্ষমতার কারণে। ভূমিকম্পের ছোট কম্পনে কোনো ক্ষতি হয় না, আর ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি এড়ানোই মূল লক্ষ্য। জাপানে সিসমিক আইসোলেশন ব্যবহৃত হয়। ভবনগুলো শক অ্যাবজর্বার বা রাবার প্যাডের উপর বসানো হয়, যা ভূমিকম্পে নড়াচড়া কমায়। মোশন ড্যাম্পার ও মেশ স্ট্রাকচারও ব্যবহৃত হয়। এই প্রযুক্তি ও প্রকৌশলের মাধ্যমে জাপানিরা নিয়মিত ভূমিকম্পের সঙ্গেই বসবাস করে। বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় বিশেষজ্ঞরা বলছেন, প্রস্তুতিমূলক মহড়া, সচেতনতা বৃদ্ধি ও আইন নিয়ম মানা নিশ্চিত করাই প্রধান চ্যালেঞ্জ। ভবন নির্মাণে প্রচলিত কোড মেনে চলা এবং রাজনৈতিক সদিচ্ছাও জরুরি। বাংলাদেশের জন্য জাপানের শিক্ষা হলো, প্রযুক্তি ছাড়াও মানুষকে সচেতন ও প্রস্তুত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারতের বড় বড় শহর এখন গুরুতর ভূগর্ভস্থ ঝুঁকির মুখে পড়ছে। নেচার পত্রিকায় প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে,
কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই ও বেঙ্গালুরুর মতো মহানগরে জনসংখ্যা বৃদ্ধি, বহুতল ভবনের চাপ এবং নির্বিচারে ভূগর্ভস্থ পানি তোলার কারণে মাটি ধীরে ধীরে নিচে বসে যাচ্ছে। 2015 থেকে 2023 পর্যন্ত স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে এই 5টি শহরের প্রায় 878 বর্গ কিলোমিটার এলাকা ভঙ্গুর অবস্থায় আছে, যেখানে ভবিষ্যতে 23,000-এরও বেশি বহুতল ভবন বিপর্যয়ের ঝুঁকিতে পড়তে পারে। গ্রাম থেকে শহরে মানুষের ব্যাপক আগমন, নতুন নির্মাণ এবং বাড়তে থাকা পানির চাহিদা সব মিলিয়ে ভূগর্ভ থেকে পানি তুলে নেওয়া বেড়েই চলেছে। মাটির নিচে যে জায়গা পানিতে ভরা থাকে তা শুকিয়ে যাওয়ায় সেখানে শূন্যতা তৈরি হচ্ছে। এই শূন্যতা আবার পূর্ণ হতে সময় লাগে, ফলে মাটি দুর্বল হয়ে বসে যাচ্ছে। অনেক এলাকায় বছরে প্রায় 4 মিলিমিটার পর্যন্ত মাটি নিচে নেমে যাচ্ছে। কলকাতার ঝুঁকি নিয়ে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। 2019 সালে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের সময় বউবাজার এলাকায় টানেল খননের যে ভয়াবহ ধস নেমেছিল তা দেখিয়েছিল কলকাতার মাটির ভঙ্গুরতা কতটা বিপজ্জনক হতে পারে। কলকাতায় বর্তমানে প্রায় 300টির মতো ভবন চিহ্নিত রয়েছে, যেগুলো অত্যন্ত বিপজ্জনক। কলকাতার মাটির উপরের স্তর কাদা ও আঠালো হওয়ায় 10 তলার বেশি বহুতল ধারণ করার মতো শক্তি এই মাটির নেই। নিচের স্তরটি আবার অত্যন্ত ফাঁপা ও ঝুরঝুরে, ফলে ভারী ভবনের চাপ সহ্য করতে পারছে না। বিশেষজ্ঞরা জানান, সময়ের সঙ্গে সঙ্গে কলকাতার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2 মিটার কমে গেছে। তার সঙ্গে যদি সমুদ্রের পানি 2 থেকে 2.5 মিটার বেড়ে যায়, তবে ভবিষ্যতে কলকাতার বড় অংশই পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শহরের ভূগর্ভ দিয়ে চলাচল করা মেট্রো ট্রেনের কম্পনও মাটিকে আরো দুর্বল করছে। এই বিপদ কমাতে বিশেষজ্ঞদের মত, ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা দ্রুত কমাতে হবে। বৃষ্টির পানি সংরক্ষণ বাধ্যতামূলক করা, নদীর পানি পরিশোধন করে ব্যবহার করা এবং মাটির নিচে পানির স্তর পুনরায় ভরিয়ে তোলার ব্যবস্থা করতে হবে। শহরের যেসব পুরনো বহুতল দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে সেগুলো দ্রুত পরিদর্শন করে প্রয়োজন হলে ভেঙে ফেলতেও হবে। একই সঙ্গে শহরের নির্মাণের ঘনত্ব নিয়ন্ত্রণ ও ভবন নির্মাণের নিয়ম আরো কঠোর করা দরকার। পরিবেশবিদদের মতে, যদি এখনই সঠিক ব্যবস্থা না নেওয়া হয়, তবে এই 5টি মহানগর ভবিষ্যতে বড় ধরনের অবকাঠামো ধস, পানির সংকট ও জননিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। এখনই সতর্কতা এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনা ছাড়া ভবিষ্যতের বিপর্যয় ঠেকানো কঠিন হবে।